আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই ইউপি সংবাদ শিরোনাম। উপজেলা নির্বাচনকে সামনে রেখে জামালপুরে বইছে নির্বাচনী হাওয়া। আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও নেই বিএনপি প্রার্থী। বাড়তি ক্ষতিপূরণ পাওয়ার আশায় মাদারীপুরে প্রস্তাবিত তাঁতপল্লী এলাকায় অবৈধ স্থাপনা তৈরির হিড়িক। নিয়ম নীতি তোয়াক্কা না করে মেহেরপুরে কয়েকশো দোকানে চলছে গ্যাস সিলিন্ডারের ব্যবসা, দুর্ঘটনার আশঙ্কা। এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ান আরও বেশি সম্পৃক্ত হবে, প্রধানমন্ত্রীকে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন ইউপি সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মানসম্মত নাটক ও নতুন শিল্পী তৈরির ক্ষেত্রে এটিএন বাংলার সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা ডক্টর মাহফুজুর রহমানের। উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুরে বইছে নির্বাচনী হাওয়া। জামালপুর সদরের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সম্ভাব্য একাধিক মনোনয়ন প্রত্যাশী মাঠে থাকলেও নেই বিএনপির কোনো প্রার্থী। দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা জেলা ও কেন্দ্রীয় নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন। জামালপুর থেকে লুৎফুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। প্রথম শ্রেণীর একটি পৌরসভা ও 15টি ইউনিয়ন নিয়ে জামালপুর সদর উপজেলা। এই উপজেলার মোট ভোটার প্রায় 4,69,000। এর মধ্যে পুরুষ ভোটার 2,29,000 এবং নারী ভোটার 2,40,000। আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত হলেও এ উপজেলার বর্তমান চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বিএনপি থেকে নির্বাচিত। এবার চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান বিজন কুমার চন্দ, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম মনু ও সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন সহ 9 জন। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও আছেন একাধিক সম্ভাব্য প্রার্থী। আর তাদের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড শোভা পাচ্ছে শহর ও ইউনিয়নের সড়কগুলোতে। একটি সমৃদ্ধ আলোকিত জামালপুর সদর গড়ে তুলব, ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য জামালপুর সদর গড়ে তুলব, এটাই আমার মূল লক্ষ্য। আমি জনগণ এবং জনগণনেত্রী শেখ হাসিনার কাছে আশাবাদী যে তিনি আমাকে ইনশাল্লাহ মনোনয়ন দিবেন। নির্বাচিত হইলে অবশ্যই সদর উপজেলাকে একটি আধুনিক মডেল উপজেলা হিসেবে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করব। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরাও দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন। আমি শতভাগ আশাবাদী যে দল আমাকে মনোনয়ন দিবে, কেননা আমি তৃণমূল থেকে উঠে এসেছি। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের মাইল ফলক হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। জেলা আওয়ামী লীগ বলছে সম্ভাব্য দলীয় প্রার্থীদের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। কেন্দ্র নির্ধারিত প্রক্রিয়ার মধ্য দিয়েই প্রতি উপজেলায় 3 জন করে চেয়ারম্যান পদপ্রার্থীর নাম আমরা কেন্দ্রে পাঠিয়ে দেব নির্ধারিত সময়সীমার মধ্যে। ভোটাররা চাইছেন সৎ, যোগ্য ও এলাকার উন্নয়নে অবদান রাখতে পারবেন এমন প্রার্থীকেই মনোনয়ন দিক দলগুলো। আমরা এমন একজন সদস্যকে চাই যারা নারীদেরকে নিয়ে কাজ করবে। এমন একজন প্রার্থীকে চাই যিনি আধুনিক উপজেলা হিসাবে জামালপুরকে গড়ে তুলবে। এই যুব সমাজকে যিনি এগিয়ে নেবেন, আমরা এমন একজন প্রার্থীকে চাই। এবারে নির্বাচনের মাধ্যমে স্থানীয়ভাবে উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে এমন আশা জামালপুর সদর উপজেলাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাড়তি ক্ষতিপূরণ পাওয়ার আশায় মাদারীপুরে প্রস্তাবিত তাঁতপল্লী এলাকায় অবৈধ স্থাপনা তৈরির হিড়িক পড়েছে। প্রশাসনের সহযোগিতায় এক শ্রেণীর প্রতারক চক্র এমনটি করছে বলে অভিযোগ স্থানীয়দের। তাঁতপল্লী এলাকায় অবৈধ স্থাপনা দেখে প্রশাসন ও তাঁত বোর্ডের উদাসীনতাকে দায়ী করে প্রকল্পটি অন্যত্র স্থানান্তরের পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন। মাদারীপুর থেকে গোলাম মাওলা আকন্দের রিপোর্ট, জানাচ্ছেন রাজীব সাহা। গত নভেম্বর মাসে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ হাসিনা তাঁতপল্লীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মাদারীপুরের শিবচর ও শরীয়তপুরের জাজিরার প্রায় 110 একর জায়গা নির্ধারণ করা হয় তাঁতপল্লীর জন্য। জেলা প্রশাসন থেকে ভূমি অফিসে জমির মালিকদের ডাকভিত্তিক তথ্য চাওয়া হলে বাড়তি ক্ষতিপূরণ লাভের আশায় এক শ্রেণীর দালাল চক্র ও জমির মালিক ওই জমিগুলোতে ঘরসহ নানা স্থাপনা ও গাছ লাগাতে শুরু করেছে।
এ অপতৎপরতা রোধে কঠোর অভিযানের দাবি জানান স্থানীয়রা। তাদের মদকে দালালের মাধ্যমে ঘর উঠায় কাজও চলতেছে, কিন্তু ওই মাইকিংও চলতেছে বন্ধ করার লাগে। অপতৎপরতা রোধে প্রশাসনের মাইকিং এর মাঝেও স্থাপনা নির্মাণকারী দালালরা ক্যামেরায় ধরা পড়লেও অনেকে পালিয়ে যান। এদিকে আসেন, এইদিক শুনেন না, এদিকে আসেন, এদিকে আসেন। এই আপনি বাড়ি কই? নাউডুবার লোক। আপনি শিবসের মধ্যে কি করেন? মেলা করছি কাজিরা। এই ক্ষেতের মধ্যে গড় উঠিতেছেন কেন আপনারা? ক্ষেতের ভেতর না তো, এটা করার আগে উঠেছে। সরকার দলীয় চিফ হুইপ এ চক্রের অপতৎপরতার জন্য 2 জেলা প্রশাসন ও তাঁত বোর্ডকে দায়ী করছেন। শেখ হাসিনা তাৎপর্যের জন্য প্রস্তাবিত জমি, এই জমিতেই যদি দুর্নীতির আশ্রয় হয়, নতুন নতুন ঘর উঠাইয়া একবারে টাকা নিতে হয়, আর মাদারীপুর জেলা প্রশাসন আর শরীয়তপুর জেলা প্রশাসন নীরব থাকে, তাহলে আমি এমপি হিসাবে মনে করি যে এখানে তাৎপর্য করাটা ঠিক হবে। অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযানের গতি বাড়ানো প্রয়োজন। 4 ধারা নোটিশ এখনো প্রদান করা হয়নি। এখনো পর্যন্ত জমি যার জমির মালিক, শেষে যিনি মালিক ছিলেন উনি জমির মালিক রয়েছেন। এখন ওনার জমিতে উনি কী করবেন এটা তো আইনগতভাবে তার অধিকার রয়েছে। তবে এটা ইন্টারন্যাশনাল কিনা আমরা দেখছি। সরকারের কোটি কোটি টাকা হাতিয়ে নিতে অপতৎপরতা রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি পদ্মাপাড়ের মানুষের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নিয়ম নীতি তোয়াক্কা না করে মেহেরপুরে কয়েকশো দোকানে চলছে গ্যাস সিলিন্ডারের ব্যবসা, যার বেশিরভাগেরই নেই বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ও অগ্নি নির্বাপক কর্তৃপক্ষের ছাড়পত্র। নজরদারি নেই প্রশাসনেরও। ঝুঁকিপূর্ণ এই ব্যবসায় যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। মেহেরপুর থেকে উম্মে ফাতেমা রোজিনার রিপোর্ট, জানাচ্ছেন নূর সেলিনা শিউলি। প্রত্যন্ত অঞ্চলে জ্বালানি কাঠ ছাড়া রান্নাবান্নার কথা ভাবাই যেত না। তবে এখন দুর্গম এলাকায় শুধু বাড়ির রান্নার কাজে নয়, ছোট বড় হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহার হচ্ছে গ্যাস সিলিন্ডার। চাহিদার সাথে পাল্লা দিয়ে মেহেরপুরে গড়ে উঠেছে গ্যাস সিলিন্ডার বিক্রির কয়েকশো দোকান। সরকারি নীতিমালা অনুযায়ী একজন ব্যক্তি 4 থেকে 8টি গ্যাস সিলিন্ডার সংরক্ষণ করতে পারবেন। এছাড়া ব্যবসা করতে লাগবে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ও অগ্নি নির্বাপক কর্তৃপক্ষের ছাড়পত্র, কিন্তু তা মানছেন না বেশিরভাগ ব্যবসায়ী। বিস্ফোরক অধিদপ্তর থেকে যে লাইসেন্সটা দেয় ওইটা নাই। বিস্ফোরক লাইসেন্স আমাদের হয়নি, আপনি ট্রেড লাইসেন্স করেছেন, নতুন দিলাম তো দোকান। যেগুলো অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ দেখেছি তাদেরকে আমি শোকজ নোটিশ দিয়েছি এবং যার নোটিশ থানা কর্তৃপক্ষকে, দ্যাট মিনস ভারপ্রাপ্ত কর্মকর্তা থানাকে জানিয়েছি ব্যবস্থা নেওয়ার জন্য। ঝুঁকিপূর্ণ এই বিস্ফোরক ব্যবসায় যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই ব্যবহার বিধি জেনে ও নিয়ম মেনে ব্যবসা করার পরামর্শ দিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন বৈধ ব্যবসায়ীরা। যত্রতত্র যাত্রা হাতে এই ব্যবসা নিরাপদ নয়। ফায়ার ফাইটিং এর বিষয় আছে, কারণ এই বিষয়গুলো জ্ঞান যদি নাও থাকে গ্যাস সম্বন্ধে, তাদের এই ব্যবসা রাখা উচিত নয়। যে কোনো সময় যে কোনো মুহূর্তে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়, এর নিরাপত্তায় আপনি কিভাবে নিশ্চিত করে এই ব্যবসাটা করছেন, তার জবাবদিহি কেউ করতে পারে না। এদিকে 15 ফেব্রুয়ারির মধ্যে সকল ব্যবসায়ীকে লাইসেন্স করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এই নির্দেশনা না মানলে অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন জেলা প্রশাসক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ান আরও বেশি সম্পৃক্ত হবে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রত্ন এলপি মারসুদিও। প্রধানমন্ত্রীর সাথে তার সংসদ ভবন কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের সময় তিনি একথা জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য নির্মাণাধীন অবকাঠামো দেখতে আসিয়ানের 2টি টিম মিয়ানমারের রাখাইন রাজ্য সফর করবে। রোহিঙ্গাদের পাশাপাশি মিয়ানমার থেকে অন্য সম্প্রদায়ের লোকজনও বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় দুদেশের বিদ্যমান সম্পর্ক নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেন। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সোমবার UNHCR এর কর্মকর্তাদের সাথে নিয়ে টেকনাফের চাকমার কুল রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন তিনি। এর আগে নভ এয়ারের একটি ফ্লাইটে অ্যাঞ্জেলিনা জোলি 3 দিনের সফরে কক্সবাজারে পৌঁছান। সেখান থেকে যান টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে।
নিরীহ মানুষ যেন হয়রানি ও নির্যাতনের শিকার না হয় সেদিকে পুলিশ সদস্যদের বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দেন। এ সময় তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ সড়কের জন্য জনসচেতনতা বাড়াতে পুলিশ বাহিনীকে তাগিদ দেন প্রধানমন্ত্রী। যে কোনো একজন সন্ত্রাসীর কোনো ধর্মও নাই, বর্ণও নাই, দেশও নাই, কিছুই নাই। কাজেই এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকতে হবে। নিজের দেশ, নিজের পরিবারের কথা চিন্তা করেই এই দেশকে আরও উন্নত রাখবেন। একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনাদের হাতে কোনো নিরীহ জনগণ কেউ যেন নির্যাতনের শিকার না হয় বা কোনো রকম হয়রানির শিকার না হয়। বরং কোনো হয়রানি হলে সাধারণ মানুষকে রক্ষা করা, এটাই আপনাদের কর্তব্য, এটাই জনগণ আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী 12 ফেব্রুয়ারি। বেগম জিয়ার আইনজীবীরা জানান, এই মামলার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিকভাবে হয়রানি করতেই উদ্দেশ্যমূলকভাবে তাকে জড়ানো হয়েছে। তবে দুদকের আইনজীবী বলেছেন, আসামিরা পরস্পর যোগসাজশে রাষ্ট্রের প্রায় 14,000 কোটি টাকা কানাডীয় প্রতিষ্ঠানের হাতে তুলে দেন। আমরা যেটা করেছি পরবর্তী সরকার এসে তারই ধারাবাহিকতায় আমরা সেই চুক্তিগুলো, যেহেতু আন্তর্জাতিক চুক্তি ভঙ্গ করলে দেশের ভাবমূর্তি নষ্ট হয় এবং দেশের অনেক ক্ষতি হয়, এবং তারা গিয়ে আর্বিট্রেশনে যায়, মামলা করে আমাদের অপদস্থ করে এবং দেশের ইজ্জত থাকে না। এইসব নানা কারণে, এবং এটা নিয়মই হলো যে সরকারের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এটা 13,700 কোটি টাকা, 1700 BCR গ্যাস একটা বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হয়েছিল, রাষ্ট্রীয় সম্পদ তুলে দেওয়া হয়েছিল। নাইকো কোম্পানির সাথে এগ্রিমেন্ট করা হয়েছে, বিভিন্ন পদ্ধতি যেটা দেওয়া হয়েছিল পরবর্তী সরকারের, সেগুলোকে বাতিল করা হয়েছে এবং এগ্রিমেন্ট করা হয়েছে তাদেরকে ইস্ট ওয়েস্ট, নাইকোকে কামতা, ফেনী, এই সমস্ত গ্যাস ক্ষেত্র তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তার হুকুমেই সব কিছু হয়েছে, সুতরাং তিনি তো এই মামলার মূল আসামি। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা হোসেন মোহাম্মদ এরশাদ। তার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ। সোমবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হোসেন মোহাম্মদ এরশাদ। পরিবারের সদস্যরা সহ জাতীয় পার্টির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। উনি ভালো আছেন, সুস্থ আছেন, কোনো অসুবিধা নেই। কিছুদিনের মধ্যে উনি আরো ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ, ডাক্তার তাই বলে দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রায় 1,000 কোটি টাকা চুরির ঘটনায় কেন 3 বছর পর মামলা করা হলো, এ বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান জানতে সংসদে 300 বিধিতে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের বিবৃতি দাবি করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক। 71 বিধিতে এক আলোচনায় তিনি এই দাবি জানান। এদিকে প্রশ্নোত্তর পর্বে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, বর্তমানে দেশের 44টি জেলা রেল নেটওয়ার্কের আওতায় রয়েছে। রেলের উন্নয়নে চলমান নতুন প্রকল্প বাস্তবায়ন হলে আরও 15 জেলায় এই নেটওয়ার্ক বিস্তৃত হবে বলেও জানান রেলমন্ত্রী। প্রথম শ্রেণী পৌরসভায় হাতে 3,000 কোটি টাকা হইলে আমরা এই আমাদের সারা দেশে এমপি করতে পারি। আর এখানে প্রায় 1,000 কোটি টাকা চুরি হয়ে গেল, সেটা এখন পর্যন্ত আমরা উদ্ধার করতে পারলাম না। এবং মাননীয় স্পিকার, আমার প্রশ্ন যে বাংলাদেশ ব্যাংকের কে কে এটার মধ্যে জড়িত? কেউ কি এর মধ্যে তার কারো সংশ্লিষ্ট নাই? এইখানে এই বিষয়টা আমরা এই দেশের মানুষ স্পিকার কেউ জানে না। আমি আপনার মাধ্যমে এই রিজার্ভ চুরির বিষয়ে একটা সার্বিক 300 বিধিতে একটা বক্তব্য দেওয়ার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মানসম্মত নাটক ও নতুন শিল্পী তৈরির ক্ষেত্রে এটিএন বাংলার সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। রাজধানীর কাউরান বাজারে এটিএন বাংলার স্টুডিওতে RFL প্লাস্টিক্স নিবেদিত সময় অসময়ের গল্প নাটকের সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। পারিবারিক ও সামাজিক নানা সংকট তুলে ধরে নাটক নির্মাণে নাট্যকারদের তাগিদ দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শফিল আলম সুজন।
সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের বর্তমান প্রজন্মের দর্শকদের বিনোদনের কথা বিবেচনা করে তরুণ প্রজন্মের নাট্যকার ও পরিচালকের সমন্বয়ে এটিএন বাংলায় প্রতি শুক্রবার প্রচার করা হবে 1 ঘন্টার নাটক সময় অসময়ের গল্প। আর মানসম্মত নাটকের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। আপনারা ভালো নাটক বানান, ভালো নাটক দেখেন, ভালো চ্যানেলের সাথে থাকেন, ভালো জায়গায় থাকেন, সবার সাথে থাকবেন। আরএফএল প্লাস্টিক্স যেন ভালো করে সেই দোয়া করবেন, আমরা যেন আরো বেশি স্পন্সর করতে পারি। একটা ফ্যামিলি ক্রাইসিস নিয়ে প্রতি শুক্রবারের নাটক আপনাদের কাছে আমরা উপস্থাপনা করব। পারিবারিক ও সামাজিক নানা সংকট তুলে নাট্যকার ও নির্মাতারা আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবে এমন আশা সকলের। এটিএন বাংলা আবার শুরু করছে, আবার আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আসো একত্রে বসবাস করি, একত্রে চলি। আমাদের যে ইয়াং জেনারেশন এত বড়, যেখানে তাদের ভালো লাগাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে, কারণ তাদের ভালো লাগা ভালোবাসায় আমরা এগিয়ে যাব। আমাদের সমাজ ব্যবস্থা যদি আমূল পরিবর্তন আমরা আনতে চাই, মূল্যবোধ যদি ফিরিয়ে আনতে চাই, মূল্যবোধকে যদি জাগ্রত করতে চাই, তাহলে প্রতিটা চরিত্রের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এ সময় এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, ভালো নাটক নির্মাণের ক্ষেত্রে বাজেট আরো বাড়ানোর প্রয়োজন। একই মুখ দর্শকরা দেখতে দেখতে বিরক্ত হয়ে যায়, সুতরাং কিছু কিছু সময় কিছু নতুন মুখ উপহার দেওয়া উচিত। অ্যাড এজেন্সি বা অ্যাড যারা দেয় তাদের প্রত্যেককে বলি, ভাই আপনার নতুনদের চান্স দেন, নতুনরা আসুক। ভবিষ্যতে শিল্পী সংকট পূরণে নতুন শিল্পীদের প্রতি সবার সহযোগিতার আহ্বানও জানান এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। প্রতি বছর 2-1টা নতুন শিল্পী তৈরি করে তাদেরকে এস্টাবলিশ করার চেষ্টা করি। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। সৌদি সরকারের বিশেষ সম্মাননা বাদশাহ আব্দুল আজিজ মেডেল অফ এক্সেলেন্স পেয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সোমবার রয়্যাল সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল ফায়াদ বিন হামেদ আল রওয়ালি তাকে এই মেডেল পরিয়ে দেন। সৌদি সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। এর আগে সৌদি আরবে 2 ব্যাটালিয়ন সৈন্য পাঠানোর ব্যাপারে দেশটির সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সৌদি আরবের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি একথা জানান। দুদেশের মধ্যে আগামী সপ্তাহে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি সইয়ের সম্ভাবনার কথাও জানান তিনি। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল শাহ আলম চৌধুরী এই সময় উপস্থিত ছিলেন। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন। জয়পুরহাট সার্কিট হাউস মাঠে তাকে দেয়া গণসংবর্ধনায় তিনি একথা জানান। বেকারদের কর্মসংস্থানের জন্য সরকার সচেষ্ট বলেও জানান আবু সাইদ আল মাহমুদ স্বপন। সাবেক সংসদ সদস্য আব্বাস আলী মণ্ডল, কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ। কলকাতায় তৃণমূল কংগ্রেস ও সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো সিবিআই এর বিরুদ্ধে জের ধরে উত্তপ্ত হয়ে ওঠে ভারতের পার্লামেন্ট। সারদা মামলায় কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরার জের ধরে শুরু হয় এই পরিস্থিতি। রাজীব কুমারের মানবাধিকার হরণের মধ্য দিয়ে বিজেপি গণতন্ত্র নস্যাৎ করছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঘটনার জেরে রোববার রাত থেকে ধর্মতলায় সত্যাগ্রহ করতে বসেন তিনি। তৃণমূল কংগ্রেসের সাংসদদের বিক্ষোভের কারণে সোমবার দুপুর 2টা পর্যন্ত মুলতবি ছিল রাজ্যসভা ও লোকসভার অধিবেশন। মিরপুরে রংপুর রাইডার্সকে 8 উইকেটে হারিয়ে বিপিএল এর ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রংপুরে দেয়া 166 রানের টার্গেটে তাড়া করতে নেমে 7 বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে কুমিল্লা। এদিকে হারলেও টুর্নামেন্টে টিকে আছে রংপুর। আগামীকাল ফাইনালে ওঠার লড়াইয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজার দল। আরও জানাচ্ছেন মমিনুর রিপন। রংপুরের বিপক্ষে দারুণ এক প্রতিশোধী নিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গ্রুপ পর্বের 2 ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়নদের কাছে বড় ব্যবধানে হেরেছিল তারা। কুমিল্লার দলীয় সংগ্রহটা 100ই পেরোতে দেয়নি মাশরাফিরা। অথচ ফাইনালে ওঠার লড়াইয়ে রংপুরের দেয়া 166 রানের লক্ষ্যটা সহজেই ছুঁয়ে ফেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
166 রানের টার্গেটে খেলতে নেমে দলের 35 রানে বিদায় নেন 17 করা তামিম ইকবাল। দ্বিতীয় উইকেটে এনামুল ও ইভেন লুইসের 90 রানের জুটি জয়ের ভিত গড়ে দেয় কুমিল্লাকে। এনামুল 39 রানে বিদায় নিলেও অপরাজিত 71 রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন ম্যাচসেরা লুইস। তার সাথে অপরাজিত ছিলেন 15 বলে 34 করা শামসুর রহমান। শেষ পর্যন্ত 7 বল বাকি থাকতে 2 উইকেটে 166 রান করে কুমিল্লা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দলের 34 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। ক্রিস গেল ধীর গতিতে 44 রান করে বিদায় নেওয়ার পর 15 ওভার শেষে 4 উইকেটে 91 রান করে চাপেই ছিল বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু রিলে রুশো ও বেনি হাওয়েলের ব্যাটিং ঝড়ে শেষ 5 ওভারে 74 রান তুলে চ্যালেঞ্জিং পুঁজি গড়ে রংপুর রাইডার্স। রুশো 44 রানে বিদায় নিলেও 28 বলে 5 ছক্কায় অপরাজিত 53 রান করেন বেনি হাওয়েল। শেষ পর্যন্ত 5 উইকেটে 165 রান করে রংপুর রাইডার্স, যা সহজেই টপকে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মমিনুর রিপন, এটিএন বাংলা। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরও একবার। উপজেলা নির্বাচনকে সামনে রেখে জামালপুরে বইছে নির্বাচনী হাওয়া। আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও নেই বিএনপি প্রার্থী। বাড়তি ক্ষতিপূরণ পাওয়ার আশায় মাদারীপুরে প্রস্তাবিত তাঁতপল্লী এলাকায় অবৈধ স্থাপনা তৈরির হিড়িক। নিয়ম নীতি তোয়াক্কা না করে মেহেরপুরে কয়েকশো দোকানে চলছে গ্যাস সিলিন্ডারের ব্যবসা, দুর্ঘটনার আশঙ্কা। এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ান আরও বেশি সম্পৃক্ত হবে, প্রধানমন্ত্রীকে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।